যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে কয়েকদিন আগেই একথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এবার জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্রে ঠগ বাঁচতে রাজ্য উজাড় করতে শুরু করলো প্রশাসন। এদিনই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে এখনই অন্তর্বর্তী রক্ষা কবচের আবেদনে না আদালতের। অস্বস্তি কালীঘাট তৃণমূলেরও। এফআইআর রুজু করলো পুলিশ। জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এফআইআর কি কারণে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে রুজু করলো পুলিশ? 21শে জুলাই পালন করতে গিয়ে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের এফআইআর। সেখানে এই এফআইআর রুজু করেছে হেস্টিংস থানা, স্বতঃপ্রণোদিত এফআইআর। হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে কালীঘাট তৃণমূল, এই অভিযোগে এফআইআর রুজু করা হয়েছে কর্মসূচির আহ্বায়ক এবং সংগঠকের বিরুদ্ধে। কর্মসূচি চলাকালীন ক্যাথিড্রাল রোডে যানবাহন চলাচলের সমস্যা যাতে না হয় তা নিয়ে আদালতের নির্দেশ ছিল, কিন্তু সেই হাইকোর্টের নির্দেশে যে কাজ করেছে সেটা আদালতের নির্দেশের পরিপন্থী, এইটা এফআইআর এ উল্লেখ করেছে কলকাতা পুলিশ। দেখুন, মূলত বিষয়টা হচ্ছে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল 21শে জুলাই কর্মসূচিটা করতে পেরেছে শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বলে। কিন্তু এইখানে দেবনারায়ণ প্রশ্ন থাকবে যে সেই নির্দেশ তো শর্ত সাপেক্ষে ছিল, স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যানবাহন চলাচলে একদিক দিয়ে যেন কোনো অসুবিধে না হয়। এখন মূল প্রশ্ন হচ্ছে সেই নির্দেশটাই আদালতের কালীঘাট তৃণমূল মানেনি বলে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে পুলিশ। আমি বলছি, আদালতের নির্দেশ না মানা, এরপর কোন মুখে অনুমতির জন্য কোর্টে মুভ করবে এরপর থেকে কালীঘাট তৃণমূল? রবীন্দ্রনাথ সোনার তরী কাব্যগ্রন্থ এক জায়গায় লিখছে, বিশ্বকবু বিশ্ব ভেবে হবে না ঠকিতে, সত্যরে যে মিথ্যা বলি বুঝিবে চকিতে। সত্য যদি মিথ্যা হয় সেটা পরেই বোঝা যাবে। শেক্সপিয়ারও এই মিডসামার নাইটস ড্রিমে বলেছে, বাট ওয়ান্ডার অন টিল ট্রুথ মেক্স অল থিংস প্লে। বিস্ময় প্রকাশ করছি সেই পর্যন্ত অপেক্ষা করুন, যত সময় না প্রকৃত সত্য বেরিয়ে আসে। কোনটা সত্যি কোনটা না, হ্যাঁ নিশ্চয়ই হতে যদি হয় হবে। আমার প্রশ্ন 2500 বলা হয়েছিল, মানুষ যদি না শোনে, মানুষ যদি 2500 না শোনে, তারা যদি বারবার করে আসে, আমরা তো বলেছি আদালতের নির্দেশ যাতে মানা হয় সেটা দেখার দায়িত্ব তো সংগঠক এবং আয়োজক থেকে শুরু করে তাদের। না, আগের সেই শর্ত তো বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগের রাত থেকে যে ঘটনাগুলো আরো ঘটেছে, রাত 10টা থেকে মমতা ব্যানার্জি পরের দিন সকাল পর্যন্ত ওখানে বসে আছে, এই সব ঘটনাগুলো দেখে তো মানুষ তো আরো উত্তেজিত হয়েছে। এই জন্যই তো আসছে যে আজকে একজন মহিলা যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কিভাবে হ্যাকেল করা হচ্ছে, যেভাবে তার কেটে দিচ্ছে, এটা উনি পরিষ্কার বলেছেন। সেটা নিয়েও কিন্তু আদালতের স্পষ্ট নির্দেশ আছে, কিন্তু আমি বলছি শর্তটা মানবে না কালীঘাট তৃণমূল। মানুষের যদি স্বতঃস্ফূর্ত এবং তাদের বিক্ষোভ যদি এগিয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জি কি করবে, তৃণমূল কি করবে, যা হবার তাই হবে। না, আমি বলছি তার মানে আহ্বায়ক থেকে শুরু করে আয়োজক সংগঠক এদের তাহলে কোনো দায়িত্বটা নেই? আদালতের নির্দেশ মানার ক্ষেত্রে স্পষ্ট ছিল যে শর্ত সাপেক্ষে নির্দেশ, এই শর্তকে কার্যত তো বুড়ো আঙুল দেখানো হয়েছে একদম। আমি এইখানে বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহার কাছে আসবো সম্পূর্ণ উল্টো দিক থেকে। আমি বলছি, ছবিটা যদি উল্টো হতো, অফিলিয়া দি কর্মসূচিটা যদি বিজেপির হতো, পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হতো তো? আমরা কোনো রকম নীতিবিরুদ্ধ কাজ করি না, আইন বিরুদ্ধ কাজ করি না, করবো না। ওনাদের এখন হচ্ছে শহীদ তুমি কার, এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত একাকার করে উনি লোক ডাকাডাকি করছেন। কিন্তু একটা বিষয় তো ভাবার, তাদের তো একেবারে কোর্ট থেকে নির্দেশ দেওয়া ছিল যে রাস্তার একটা দিকে করুন, আর একটা দিক জনগণের জন্য, সাধারণ জনগণ যানবাহনের জন্য ছেড়ে দিন, তা সেটা তো করাই যেত। তারা রাস্তায় লোক দেখানো লোক এইটার জন্য আড়াআড়িভাবে বিভক্ত করছেন। তাদের যারা এসছেন দলের কর্মীরা, তাদেরকে ওই 2500টাকে 2.5 লাখ দেখানো যায় না, দুদিকে ভাগ করে দিয়ে চওড়া করা যায়, লাইন তাহলে লম্বায় আরও বড় হতো, সেটা করলেই তো ভালো হতো, লোকই থাকতো। আসলে এই দুর্নীতিগ্রস্ত দলটার মাথা বলে কেউ নেই। যদি থাকতো তাহলে কনভেনারের কথা শুনতো লোকজন, দলীয় যারা আমি বলবো নেতৃত্ব, তাদের কথা শুনতো তাহলে কর্মীরা। তাদের থেকে ছত্রভঙ্গ কোনো রকমে এনে ফেলে দেয়া হয়েছে, তারা এখন রাস্তাময় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, সেটা ভাবাও ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলবো ইচ্ছাকৃত, যাতে ক্যামেরা বন্দি হয় বেশি লোক, তার জন্য রাস্তার একপাশে না করে দুপাশে করে যানজট সৃষ্টি করে জনগণের সময় নষ্ট করিয়ে দেখাতে চেয়েছে কত লোক হয়েছে আমার।
এই রকম কাজ না করে যদি উনি থাকতেন তাহলে বরং বেশি আজকে গ্রহণযোগ্যতা থাকতো। না, আমার কিন্তু একেবারে সেই একই প্রশ্ন রইল, সেটা হচ্ছে আদালত শর্ত সাপেক্ষে নির্দেশ দিয়েছিল, এই নির্দেশটা তখন কার্যকর হবে যদি শর্তটা আপনি মানেন। একেবারে কলকাতা পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে এই শর্ত মানা হয়নি বলে স্পষ্ট এফআইআর এ উল্লেখ রয়েছে। কুণাল ঘোষ কি বলছেন এই নিয়ে দেখুন একবার। আমাদের আইন মেনে ক্যাথিড্রাল রোডে কোর্টের অর্ডার মেনে একটা ফ্ল্যাঙ্ক ফাঁকা রেখে আমরা আমাদের মিটিং করছিলাম। এবার যদি এই পুলিশ, এই গদ্দাররা, বিজেপির গুন্ডামি এত খোঁচা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের আবেগে লেগেছে, মানুষ তারা যদি চলে আসেন তা আমরা সেটা থামাবো কী করে? ফাঁকা রাখার দায়িত্বটা তো ছিল পুলিশের। এবার মানুষের আবেগকে আপনি কি দিয়ে বাঁধবেন? আমি একেবারে আইনের দৃষ্টিকোণ থেকে বা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম বাবু, কোথায় কোথায় আপনার দেখে মনে হয়েছে এই যে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হলো, কোথায় কোথায় আদালতের নির্দেশ বা যা যা আদালত স্পষ্ট শর্ত বেঁধে দিয়েছিল সেগুলো ভায়োলেটেড হয়েছে? দেখুন, কোথাও কোথাও যদি মিটিং হয় এবং আদালত যদি একটা ডাইরেকশন দেয়, তার কিন্তু লোকাল পুলিশ স্টেশনের নিয়ম থাকে যে কোথায় হবে, কোন লোক আসবে, এবং ডিআইবির একটা রিপোর্ট হয় কতজন আসবে, তাদের সাথে কি থাকতে পারে। এই যে আদালত যে ডাইরেকশন দিয়েছে, এই ডাইরেকশন যদি তারা কমপ্লাই না করে তাহলে তার এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু আমরা বিগত দিনে কি দেখলাম? বিগত দিনে তৃণমূল কংগ্রেসের দেখেছি সুপ্রিম কোর্টে পর্যন্ত অর্ডার মানেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, অনিকেত মাহাতো, আপনি দেখুন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিল উইদিন 7 days তোমাকে করতে হবে, ওখানে উত্তর দিয়ে থেকে আজকে নিয়ে আসতে হবে। আজকে আরজি করে ইস্যু তো করেছে। আমি বলছি যে একটা সরকার প্রতিষ্ঠিত একটা, আমি মনে করে থাকি যে ভারতীয় সংবিধান যদি আজকে আমাদের শান্তির পথ দেখায়, আপনি আমাকে বলুন যে এই তৃণমূল কংগ্রেস আজকে বিভিন্ন জায়গায় হাইকোর্টে শেল্টার নিচ্ছে, কিন্তু আমি দেখছি ওই হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডাইরেকশন মিলছে না। আজকে যে ডাইরেকশনটা দিয়েছিল তার জন্য ভিডিও আছে, আপনি জানেন ভিডিও আছে, এবং লোকাল পুলিশ স্টেশন থেকে করে এবং গভর্নমেন্ট থেকে আলাদাভাবে করে। যে ভিডিও উইল প্রুভ যে তারা আজকে ডিফাই করেছে কিনা, তারা কমপ্লাই করেছে কিনা। কিন্তু কুণাল ঘোষের বক্তব্যের তো কোনো দাম নেই। কিন্তু আমি মনে করে থাকি যে সরকার, বিগত দিনের সরকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আজকে তারা আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না। কেন? প্রশ্রয় পেয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আগেকালের দিনে আমরা দেখতাম যে এসপি মিস্টার রসপাল সিংকে হাইকোর্ট আজকে অ্যারেস্ট করে দিয়েছিল যদি কমপ্লাই না করে। আপনি আমাকে একটা এক্সাম্পল দিন, দিনের পর দিন আদালতের আজকে ভায়োলেট করছে। কোন আজকে রাজনীতিবিদের এগেনস্টে আজকে অ্যাকশন আছে? আপনি করলে এক আইনে আপনি লক আপ হচ্ছেন, আর রাজনীতিবিদরা যদি করে ল কেঁপে যাচ্ছে। হোয়াট ইজ দিস? কেন আজকে সাহস পাচ্ছে দিনের পর দিন? আমার মনে হচ্ছে আজকে আদালতের কিন্তু আজকে স্ট্রং ডিসিশন নিতে হবে, দরকার হলে এই পার্টিকে ব্যান করা দরকার। আমি দ্রুত প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে ওয়ান লাইনার দেবনারায়ণ সরকার। না, আমি এর আগে শুভেন্দুবাবু যে 120 বা 30টার মতো পারমিশন নিয়ে করেছেন, যখন শুভেন্দুবাবুকে 2500 আর 3000 তো 20-30 হাজার পর্যন্ত, কই তৃণমূল তো কখনো বলেনি। আর পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে এইভাবে করেনি। এগুলো হচ্ছে এক পার্টির জন্য পুলিশ, হয় তৃণমূলের সময় তৃণমূলের পুলিশ, এখন বিজেপির সময় বিজেপির পুলিশ। আমি বলছি তাই যদি হতো, বিরোধী, আপনি তো নিজেই বললেন তখন তৃণমূলের পুলিশ ছিল, তাহলে তখন তো তৃণমূলের পুলিশ একেবারে স্বতঃপ্রণীত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তা তো হয়নি। শুভেন্দু বাবু কোন অর্ডার মানেনি? তার 36টা কেস হয়েছে, 36টা। আদালত থেকে 106টা অর্ডার নিতে হয়েছে। ছিলেন তখন তখন তো কেসের পর কেস দিয়ে গেছে। আচ্ছা, তারপরেও করেছে তো হাইকোর্ট থেকে করেছে, কিন্তু আমি এইখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে আমি এইখানে দর্শকদের সামনে সেই ছবিটা আরেকবার রাখতে চাইবো যে অস্বস্তি কালীঘাট তৃণমূলের যেন পিছু ছাড়তে চাইছে না। ওই ছবিটা দর্শকদের সামনে রাখবো যখন 21শে জুলাই একেবারে প্রকাশ্য মঞ্চে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ মাঝপথে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন ছবিটা আরেকবার। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী
নিঃসন্দেহে 21শে জুলাইয়ের দিন প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন পাবলিকলি তাকে হিউমিলিয়েট করেছেন, সকলের সামনে তাকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 21শে জুলাইয়ের পর আজকে দেখা যাচ্ছে সেই 21শে জুলাইয়ের জন্য আদালতের নির্দেশ অমান্যের কারণে শতপ্রণোদিত এফআইআর রুজু করছে হেস্টিংস থানা। কতটা অস্বস্তিতে এই মুহূর্তে কালীঘাট তৃণমূল? প্রদীপদা, দেখুন, তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেস অস্বস্তিতেই রয়েছে এবং অস্বস্তিতেই থাকতে চলেছে। তার কারণ আমার মনে হয় হাইকোর্টের একটা কড়া বার্তা দেওয়া উচিত নেক্সট কোনো হিয়ারিংয়ে, যে এই ধরনের যে তারা নির্দেশ দিয়েছে এবং নির্দেশ অমান্য হয়েছে, পরবর্তীতে এই অনুমতি দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা বিবেচনা করবেন আরও বেশি করে। হাইকোর্টের বিচারপতিদের মনে রাখা দরকার যে তারা এমন একটা রাজনৈতিক দলকে শর্ত দিতে চাইছেন যারা কোনো শর্তই মানেন। সাধারণ মানুষ 15 বছর আগে তাদেরকে একটা শর্ত দিয়েছিল যে আপনারা সাধারণ মাটি মানুষের সরকার বলেছিলেন, আর 15 বছরে আমরা দেখলাম যে শুধু মানে সোনা, দুর্নীতি, এই চক্র, এই পাচার সব কিছু হচ্ছে, একদম রক্ত অবধি পাচার চলে এইখানে এই রাজ্যে। তাহলে কোন জায়গায় আমাদের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য চলে গেছে? এরা কোনো শর্ত মানে না, কোনো জনপরিষেবার শর্ত মানে না। ফলে তারা যে হাইকোর্টের শর্ত মানবে না এটা স্বাভাবিক। আমরা দেখেছি অনেক এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার সময় যে মানে ক্রাউডকে কন্ট্রোল করে, যে এই দিকে যাবেন না, এদিকে করবেন না। একটা ফুটেজ দেখান যে যেখানে তার মনে হয়েছে যে হাইকোর্টের নির্দেশ ছিল এইটুকুনি আমাদের জমায়েত বেশি হচ্ছে এবং রাস্তা অবরোধ হচ্ছে, সেখানে তারা তাদের কনভেনার যিনি তারা এটা বলছেন মাইকে যে আপনারা রাস্তাটা চলাচলের যোগ্য করুন। ওই দিনকে ওই রাস্তায় আমার নিজেরও অভিজ্ঞতা আছে যে মানে ওই জাদুঘর, ভারতীয় ইন্ডিয়ান মিউজিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল 10-15 মিনিট ধরে মানে যানবাহন পুরো স্তব্ধ, মানে অনেকক্ষণ ধরে এগোচ্ছে না। ফলে এই জায়গায় মানে প্র্যাকটিক্যাল এভিডেন্সে মানুষের দুর্ভোগ হয়েছে। ফলে মানুষের দুর্ভোগ ক্ষমতায় থাকাকালীন করেছে এবং আজকে প্রথম যে অনুমতি পেয়েছে সবার, সেই সভাস্থলের পাশে দিয়ে সেই দিনকেও মানুষের দুর্ভোগ হয়েছে। ফলে দুর্ভোগ মানুষের, আর তৃণমূল কংগ্রেস কালীঘাট সমার্থক হয়ে গেছে। ফলে এই জায়গায় হাইকোর্টের কাছে আগামী দিনে অনুমতি যখন চাইবে তখন তাদের কিন্তু আরো কড়াভাবে তাদেরকে অনুমতি দিতে হবে, অনেকগুলো শর্ত আরো চাপাতে হবে। বেশ, হাইকোর্টের কথা দেখুন বারে বারে হচ্ছিল, সেই হাইকোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরো বাড়লো। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া যে 8টি মামলা, সেখানে আজকে রক্ষা কবচ নয়, স্পষ্ট জানিয়ে দিলেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলছেন সব মামলা একত্র করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, প্রশ্ন তুলছেন মহামান্য বিচারপতি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি পিছিয়ে গিয়েছে। প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 17টা মামলায় রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে এফআইআর দায়ের না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল। এই মর্মে আদালতে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তখন কলকাতা হাইকোর্ট বলছে এর মধ্যে যদি পুলিশ কোনো পদক্ষেপ করে তাহলে আদালতের যেন দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু আমি এইখানে আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো আইনজীবী হিসেবে এইটা তার কাছ থেকে জানার জন্য যে এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে কপিল সিব্বল প্রেসিডেন্সকে আনতে চাইছেন যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী ছিলেন। আমি বলছি এইভাবে কি একটা সম্পূর্ণ আলাদা দুটো কেসের ক্ষেত্রে প্রেসিডেন্ট সেট করা যায় না? করা যায় না। আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য ঠিক এই কথাটাই বলেছেন। উনি বলছিলেন যে আগের বিরোধী দলের নেতাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, সেই জায়গাতে বললো এই কথা আপনি বলবেনই না। আপনি বিচারপতি সেই জায়গায় বলেছেন যে এই কথা বলবেন না, কারণ রক্ষা কবচ যে জায়গাটাতে দেওয়া হয়েছে তার কথা বলুন। আর এখানে এই মুহূর্তে সব ব্যাপারে রক্ষা কবচ দেওয়া যাবে না। 8টা যে এফআইআর আছে তার বৃহস্পতিবার বা শুনানি হবে, তা সেই জায়গাতে ভাবতে হবে যে কোন কোন শর্তেতে দেওয়া হয়েছে। একটু আগে কথা হচ্ছিল যে 21শে জুলাইয়ের কথাটা, যে কন্টেম অফ কোর্টস 1971 যে অ্যাক্ট, সেই অনুযায়ী যে যদি শর্ত দেওয়া হয় সেই শর্ত যেমন মেনে সবটাই করতে হবে। আমার কাছে চলে এলো লোক, তাহলে শর্ত যখন দেওয়া হয়েছিল সেই শর্তটা মেনে যখন করা হয়েছে সভাটা, সেই সবার সব কিছু শর্তটা মানতে হবে। সেই জন্যই সুমোটা মামলা হয়েছে। আর এই আদালত অবমাননার মামলাটা হয়েছে। আদালতকে তুমি অবমাননা করবে সেই নির্দেশ দেবে। এই কিছুদিন আগে মাননীয় বিচারপতি বলছেন যে রক্ষা কবচ তুলে নেবো, কিন্তু যদি শর্ত না মানেন। শর্ত মানতে হবে। আদালত যখন নির্দেশ দেয় যে কোনো ব্যাপারে, সেই নির্দেশটা না মানলে সেই রক্ষা কবচ পাওয়া যায় না, কিংবা সভা সমিতি করা যায় না। আজকে আগের বিরোধী দলের নেতা 106টা যখন গুরুত্বপূর্ণ বিরোধী দল
যখন সময়ে ঠিক। গণতন্ত্রে, Permission তখন নিতে সে হয়েছে পারমিশন কোর্টে। নেওয়ার জন্য একদম। মামলা করতে হয়েছে। সেই মামলাগুলো যখন করেছেন তাকেও কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, তখন সেই পুলিশ ছিল তৃণমূলের, তারা সুমোটো মামলা করেননি কেন? যদি তাদের 2,500-এর জায়গায় 2.5 লাখ হয়ে থাকে, তা আজকে যখন হয়েছে সেটা একদম ঠিক কাজ হয়েছে। 2.5 লাখই হোক আর 2,500-ই হোক, যেমন বেঁধে দেওয়া হয়েছিল কোর্ট থেকে, সেই শর্ত যদি না মানা হয় তাহলে করে দেওয়া হবে। আর একটা কথা বলি, যে শর্ত যখন মেনে নেওয়া হয়েছিল তখন পরের দিকে আমার মাইক ভেঙে দিয়েছে, আমার ত্রিপল তুলে নিয়েছে, তখন হাইকোর্টে সকালবেলা আসা হয়েছিল, তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যতক্ষণ সভা চলবে মাইক খোলা পর্যন্ত পুলিশ পাহারা দেবে। একেবারে কড়া তাহলে পর্যবেক্ষণ ছিল কড়া কলকাতা পর্যবেক্ষণ হাইকোর্টে। দিয়েছিলেন। হ্যাঁ। তখন কি করেছিলেন? সেই শর্ত মানেননি কেন? হ্যাঁ। আজকে লোক চলে এসছে, এটা বললে তো হবে না, আপনাদের এই কথা বললে হবে না। আদালতের শর্ত সব সময় মানতে হবে, হ্যাঁ। তবে আদালতের নির্দেশ হয় সেই জায়গাতে। না, আমি বলছি এটা কোথাও কি একটা স্ববিরোধিতাও নয়? তার কারণ একদিকে দর্শকদের মনে থাকবে যে 21শে জুলাইতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে 7 দিন প্রয়োজন হলে জেলের ভাত খেয়ে আসুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি বারবার রক্ষা কবচ শুধু চাইছেন না, আপনি খেয়াল করুন একেবারে কপিল সিব্বলের মতন আইনজীবীকে তিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে দাঁড় করাচ্ছেন। আমি বলছি কোথাও কর্মীদের জন্য জেলের ভাত আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর ভাইপোর জন্য বারবার রক্ষা কবচ চেয়ে এরকম দামি আইনজীবীকে তিনি কোর্টে মুভ করাচ্ছেন, এটা কি স্ববিরোধিতা হচ্ছে না? আমি খুব দ্রুত প্রতিক্রিয়ার জন্য দেবনারায়ণ সরকার। না না, কেন সবরে কেউ যদি করে আইনের সঙ্গে বলতে হবে যে মানে আমি কর্মীরা জেলে যাক, না না, এটা ভাইপো কোনো- রক্ষা কবচ না, পাক। এটা বলা হয় না। ওর জন্য প্রত্যেকে রক্ষা কবচ, যাকে ধরবে বা ধরলো না সে কোর্টে যাবে, তার আগে যদি তার পয়েন্ট থাকে যে আমাকে কেন ধরা হচ্ছে, সেটা কেন যেতে পারে না, কোন আইনজীবী দেবে, কার পক্ষে কি আইনজীবী, তাই এটা তো, কোনো কথা না। আমি বলছি সে তো অবশ্যই, তাহলে তৃণমূল- কর্মীদের জন্য কেন তৃণমূল বলছেন যে 7 দিন জেলের ভাত খেয়ে পরিষ্কার আসুন? বলেছে যারা হ্যাঁ। জেলে ধরবে। আচ্ছা, ধরলে ধরার আগে কাউকে কি বুঝতে পারে অভিষেকের বিরুদ্ধে যে তদন্তগুলো হচ্ছে তো রাফেলিয়া সিনহা। পরিষ্কারভাবে হচ্ছে, তার জন্য যাচ্ছে। শুনুন, তার আগে কাউকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলটাকে শেষ করে দিয়েছেন, তারপরে দলটা শেষ করেছেন ভাইপো ভাইপো করে। কোনোদিন সাধারণ কর্মীদের দিকে তিনি ফিরে দেখেননি, কেবল বলিদান দিয়ে গেছে কর্মীরা, তাই আজ কর্মীরা তাকে ছেড়ে চলে গেছে। কর্মীদের কথা, এই যে যুবরাজ, সেনাপতি কি? উনি দলের আসলে তো মাটি মেখে নেতা নয়, মাটিতে রাজনীতি করে আসেননি। এটা আপনি বলতে পারেন না। আমি বলছি মুখে বলবেন কর্মীরাই সম্পদ, অথচ কর্মী এবং ভাইপোর ক্ষেত্রে দুরকম নীতি, একজন সুয়োরানি একজন দুয়োরানি। নিঃসন্দেহে এই প্রশ্নটা সামনে আসবে, কিন্তু কুণাল ঘোষ কি বলছেন দেখুন। নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তার কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয় এবং সংশ্লিষ্ট যার অধিকার আছে কোনো কিছু প্রে করার, অ্যাপিল করার, তার আইনজীবীরাও গোটা বিষয়টা কি দাঁড়িয়েছে সেটা না দেখে এটার উপর কোনো মন্তব্য করব না, পুরোটাই কোর্টের বিষয়। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুরকম মানসিকতা রয়েছে, এটা তো প্রত্যেকটা তার দলের কর্মী না, তার নেতারা যে চলে যাচ্ছে একের পর এক, প্রত্যেকে যাওয়ার সময় এটাই বলছে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন যে ভাইপো ভাইপো করলে দলটা আর থাকবে না। কল্যাণ তো ভিতরে থেকে না না, যুদ্ধ ভিতরে করছে। থেকে বলেছে, না, না, বলবে তো। fact হচ্ছে এইটাই বলেছে। তো কথা। প্রত্যেক ওরা তো না, কল্যাণ তো পুরোনো ভিতরে- দিনের সমস্ত কল্যাণ বাবু তো নেতা ভিতরে কর্মীদের থেকে যুদ্ধ একটাই করছে। অভিযোগ। অভিযোগ একটা না। ওয়ান বাই ওয়ান দেবনারায়ণ প্লিজ বলতে দিন প্রদীপ চট্টোপাধ্যায়। নেতা কর্মীদের একটাই অভিযোগ যে একজনকে হঠাৎ করে যে 98 থেকে যারা ছিল তাদেরকে পেছনের দিকে নিয়ে এসে একজনকে হাইলাইট করা। আর আজকে দেখুন, যাকে তিনি চলে যেতে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রশ্ন করেছিল বলে, তিনি কোথায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তিনি বাংলার রাজনীতিকে নতুন দিশা দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী হিসাবে অন্য রাজনৈতিক দল করতে বাধ্য হয়েছেন এবং ভালো করে করছেন। আর তৃণমূল কংগ্রেসটা যে খারাপ সেটা বুঝেছিলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কোন জায়গায় নিয়ে গেল, নিচে নামিয়ে গেল। মানুষ যারা তৃণমূল কংগ্রেস করতো, এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে প্রশ্নে অস্বস্তি। শীর্ষেন্দু সিনহারায়, আসলে ভাইপো সব জানে, ভাইপোকে জেলে পাঠানো যাবে না। যদি জেলে যায় তাহলে যদি বলে যে পিসি তখন তুমি কোথায় ছিলে, আমি যখন চুরি করছিলাম তখন তুমি তো সব জানো, সেই জন্য ভাইপোকে জেলে পাঠানো যাবে না, ভাইপোকে আগে রাখতে হবে। সেই জন্য সব জানে পিসি, ভাইপো যখন চুরি ডাকাতি করে তখন পিসি সব জানে বলে ভাইপোকে জেলে পাঠানো যাবে না। নেতা নেত্রীরা কর্মীরা কেন জেলে যাবে?
সারা জীবন সারা ভাইপো জেলে যাবে। আমি বলছি যখন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ওরা চোরেরা সব ওদিকে চলে গেছে আমি বেঁচে গেছি, তার মানে হচ্ছে উল্টো দিকের দিকটা যারা এদিকে আছে তারা সবাই সাধু। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে তিনি সাধু শুধু বলছেন না, কার্যত ক্লিন চিট দিচ্ছেন, একেবারে রক সলিড হয়ে পাশে দাঁড়াচ্ছেন, দলে কতটা অপরিহার্য এত বিরোধিতা সত্ত্বেও বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব দ্রুত আমি অরিন্দম আচার্যের কাছে আসবো, প্রাক্তন পুলিশ দেখুন, কর্তা। 2021 সালে এমএলএ ছিল 215, 2024 সালে এমপি ছিল হচ্ছে 28, রাজ্যসভায় 13। আজকে যে এমএলএ 81 থেকে 21 হয়েছে আর এমপি 28 থেকে যে 8 হয়েছে, তার জন্য কি বিরোধী দল দায়ী নাকি ওই আমাদের লোকসভা দায়ী? এই কারণে যে আজকে ঘটনাটা বলছে যে অবশ্যই অভিষেক বিরোধী দল বন্দ্যোপাধ্যায়, দায়ী। আপনারা বলছেন, আপনি বলুন তো এই একটা ছেলে তো। 36 লক্ষ টাকা দিল্লি থেকে আজকে কলকাতা যাতায়াত করছে ফ্লাইটে, সেটা- 36 না, না, লক্ষ না, টাকা, সেটা তো আপনারা তার জন্য প্রমাণ চুপচাপ দিয়েছে। চুপচাপ রয়েছে? ঠিকই আছে, সাধারণ সেটা- মানুষ খেতে যে পাচ্ছে যার না, জন্য 36 তার লক্ষ জন্য টাকা শাস্তি যাতায়াত পায়। করছে তাই ফ্লাইটে। বলছি এর উত্তর না, মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় হবে না। দিয়ে রেখেছেন। একেবারে যত অভিযোগই আসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কানে তুলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ, এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তার ফেসবুক লাইভে। এসব তো বাহানা, তিনিই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।